আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। টেক্সটাইল কেমিস্ট্রি এর নবম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে মেইনলি আমরা হার্ড ওয়াটারের ইম্প্যাক্ট সম্পর্কে আলোচনা করব। ফার্স্টে আমরা জানব আমরা ওয়েট প্রসেসিংয়ে যে বয়লার ইউজ করে থাকি সেই বয়লারে হার্ড ওয়াটারের ইম্প্যাক্ট কী, আর তারপর আমরা জানব যে ওয়েট প্রসেসিংয়ের বিভিন্ন স্টেজে এই হার্ড ওয়াটারের প্রভাব সম্পর্কে। তো চলো আমরা মূল কন্টেন্টে চলে যাই। তো ফার্স্ট আমরা আলোচনা করব যে বয়লারের উপর হার্ড ওয়াটারের ইম্প্যাক্ট সম্পর্কে। তো বয়লারের উপর কয়েক ধরনের প্রভাব রয়েছে হার্ড ওয়াটারের। তো প্রথম যে ইম্প্যাক্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বয়লারের মধ্যে এক ধরনের স্কেল ফর্ম করে এই হার্ড ওয়াটার। তো স্কেলটা কিভাবে ফর্ম হয় দেখো, যে এখানে আমরা যদি বিক্রিয়ার দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম বাইকার্বনেট এটা টেম্পোরারি হার্ডনেস এর একটা উপাদান। আমরা বলে থাকি যে বাইকার্বনেটগুলো হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। তো এই বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট থেকে উৎপন্ন হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাই অক্সাইড। আবার ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থেকে একইভাবে ম্যাগনেসিয়াম কার্বনেট এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। পরবর্তীতে ম্যাগনেসিয়াম কার্বনেট, এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন হলো, এই ম্যাগনেসিয়াম কার্বনেট আবার তোমার কি উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মিলে একটা স্কেল ফর্ম করছে। এখন এই স্কেলটা কি? এই স্কেলটা হচ্ছে এক ধরনের লেয়ার যেটা বয়লারের মধ্যে তৈরি হয়। এর ফলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বয়লারের মধ্যে। তো এই সমস্যার দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাই যে যখন এই এই যে লেয়ারটা বড় হতে থাকে, তো বড় হতে হতে একসময় দেখা যায় কি যে বয়লার টিউবের মধ্যে চাপের সৃষ্টি হয়, একটা এক্সট্রা প্রেসারের সৃষ্টি হয়। এর ফলে হয় কি অনেক সময় বয়লারের টিউব বাস্ট হয়ে যেতে পারে। এছাড়া যদি বয়লারের মধ্যে এই স্কেল ফর্ম হয় এবং স্কেলের পুরুত্ব যত বেশি হবে বয়লারের মধ্যে তত বেশি হিট লস হবে, মানে আমাদের তত বেশি পরিমাণে হিট প্রয়োগ করতে হবে, হিট লস হওয়ার পরিমাণ তত বেড়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্কেলের থিকনেস যদি 1 মিলিমিটার হয়ে থাকে তাহলে অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 10% হিট আমাদের লস হয়ে থাকে। তো এরকমভাবে প্রায় 40 থেকে 43% হিট আমরা লস করে থাকি যদি বয়লারের মধ্যে স্কেল ফর্ম হয়ে থাকে। তো এই ধরনের ইম্প্যাক্ট ছাড়াও আরও এক ধরনের ইম্প্যাক্ট রয়েছে, সেটা হচ্ছে যে বয়লারের মধ্যে যদি হার্ড ওয়াটার থেকে থাকে তাহলে বয়লার ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এক সময় দেখা যায় কি যে বয়লারের ছিদ্র হয়ে যেতে পারে এই ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে। তো এখানে দেখো যে কিভাবে বয়লার ক্ষয়প্রাপ্ত হয়। এখানে দেখো বলা হচ্ছে যে যে ডিজলভ অক্সিজেন থাকে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে এটা করোশন তৈরি করে বা ক্ষয় তৈরি করে। হ্যাঁ, তো এটা কিভাবে ক্ষয়টা হয় দেখো, এখানে বলা হচ্ছে যে আয়রন কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে যে যৌগটা উৎপন্ন করছে এটা পরবর্তীতে পানির সাথে যুক্ত হয়ে যে তোমার যে ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে এটাই আসলে মেইনলি করোশনের জন্য দায়ী। ওকে, তো এইভাবে আমাদের বয়লার ক্ষতিগ্রস্ত হয় হার্ড ওয়াটারের কারণে। কয় ধরনের আমরা ইম্প্যাক্ট পেলাম? আমরা মেইনলি দুই ধরনের ইম্প্যাক্ট পেলাম। একটা হচ্ছে স্কেল ফর্ম হয়, স্কেলের কারণে আবার অনেকগুলা ক্ষতি হয়, যেমন টিউব বার্স্ট হয়ে যেতে পারে বা আম, আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছি যে বিভিন্ন পার্সেন্টেজে হিট লস হয়ে থাকে। আর আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে যে বয়লার ক্ষয়প্রাপ্ত হয়। এখন আসো যে বিভিন্ন প্রসেস স্টেজে ওয়েট প্রসেসিংয়ের যে বিভিন্ন প্রসেস রয়েছে সেই প্রসেস সম্পর্কে তোমরা পরিচিত এখনও হওনি, কারণ এখনও তোমরা ওয়েট প্রসেসিং পড়োনি। তো ওয়েট প্রসেসিং যখন তোমরা পড়বে তখন এই প্রসেসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আমি এখন জাস্ট একটু ধারণা দিব তোমাদের। যে ফার্স্ট হচ্ছে যে ডিসাইজিং। ডিসাইজিং কি? ডিসাইজিং হচ্ছে যে ওভেন ফ্যাব্রিক তৈরি করার সময় ওয়ার্পের সুতায় আমরা সাইজ ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে থাকি, ওয়ার্পের সুতা যাতে সহজে ছিঁড়ে না যায় ফ্যাব্রিক তৈরির সময়। ওকে, তো এই ফ্যাব্রিকটা যখন তৈরি হয়ে যায় তখন ওই সাইজ ম্যাটেরিয়ালের আর কোনো কাজ থাকে না। এরপর আমরা যখন ওয়েট প্রসেসিং করি এই সাইজ ম্যাটেরিয়াল আমাদের দূর করার দরকার হয়। তো এই সাইজ ম্যাটেরিয়াল দূর করার যে প্রসেস সেটা হচ্ছে ডিসাইজিং। তো ডিসাইজিংয়ের অনেকগুলো প্রসেস রয়েছে, তার মধ্যে একটা প্রসেসে আমরা এনজাইম ইউজ করে থাকি। তো এই হার্ড ওয়াটার কি করে, এই এনজাইমকে বা এনজাইমের কার্যকারিতা অনেক সময় কমিয়ে দেয়। ওকে, বা অনেক সময় এনজাইমগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। এর ফলে হয় কি যে ডিসাইজিং প্রসেসটা ঠিকমতো সম্পন্ন হয় না। আবার
আমাদের স্কাওয়ারিং করতে হয়। হ্যাঁ, ওয়েট প্রসেসিং এর একটা গুরুত্বপূর্ণ স্টেজ হচ্ছে স্কাওয়ারিং। তো তোমরা এখানে ফিগারে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে বিফোর স্কাওয়ারিং ফ্যাব্রিকটা দেখতে কেমন, আর স্কাওয়ারিং এর পরে ফ্যাব্রিকটা দেখতে কেমন। তো স্কাওয়ারিং এ আসলে মেইনলি আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের ফাইবারের মধ্যে যেসব কন্টামিনেশন বা যেসব ইমপিউরিটিস রয়েছে বা যে ধরনের অপদ্রব্য রয়েছে, যেমন আমাদের কটন ফাইবারের কথা যদি চিন্তা করি, কটন যখন আমরা চাষ করি বা যখন আমরা মাঠ থেকে কালেক্ট করি তখন তার মধ্যে নানা ধরনের ধুলাবালি যুক্ত থাকে। এছাড়া কটনের মধ্যে ন্যাচারালি কিছু ইমপিউরিটিস আসে, যেমন কটনের কম্পোজিশন যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা জানবা যে কটনের মেইন উপাদান সেলুলোজ, এছাড়াও এর মধ্যে ফ্যাট, অয়েল, ওয়াক্স, হ্যাঁ, বিভিন্ন ধরনের কন্টামিনেশন রয়েছে। তো এগুলাও দূর করা হচ্ছে স্কাওয়ারিং এর মূল টার্গেট। তাহলে এগুলা যখন দূর হয়ে যাবে তার মানে আমার ফাইবার থেকে যখন অপদ্রব্য দূর হয়ে যাবে তখন কি হবে যে দেখতে অনেকটা পরিষ্কার মনে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে স্কাওয়ারিং এর পরে ফ্যাব্রিকটাকে আমরা একটু উজ্জ্বল দেখতে পাচ্ছি। তো এই যে স্কাওয়ারিং প্রসেস, এটা করার জন্য আমরা অনেক ধরনের কেমিক্যাল ইউজ করে থাকি, আমরা ডিটারজেন্ট ইউজ করে থাকি, আমরা এছাড়াও কয়েক ধরনের এজেন্ট ইউজ করে থাকি, তোমরা পরবর্তীতে জানতে পারবে। তো এইটার ইম্প্যাক্ট কি স্কাওয়ারিংয়ে হার্ড ওয়াটারের, এটা আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে সোপ, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সোপ সোপ এখানে দেখা মানে দেয়া আছে সোডিয়াম স্টিয়ারেট। এইটা এই যে ক্যালসিয়াম সালফেট, এটা তোমরা জানো যে এটা হচ্ছে পার্মানেন্ট হার্ডনেসের জন্য দায়ী। তো এই ক্যালসিয়াম সালফেট দেখো সোপের সাথে বিক্রিয়া করে সোপের অধক্ষেপ তৈরি করছে। তার মানে কি সোপটার আসলে যে কাজ করার কথা ছিল বিয়োজিত হয়ে যেভাবে আয়োনাইজ হওয়ার কথা ছিল সেভাবে আয়োনাইজ আর হচ্ছে না, সে কি করছে একটা অধক্ষেপ তৈরি করছে, তার মানে সোপের কার্যকারিতা নষ্ট হচ্ছে। এছাড়াও অনেক সময় দেখা যায় কি যে হার্ড ওয়াটারের মধ্যে আমরা যদি স্কাওয়ারিং করে থাকি ফ্যাব্রিক অনেক সময় শক্ত হয়ে যায়, আমাদের পরবর্তীতে নানা ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন হয় এই ফ্যাব্রিককে সফট করার জন্য বা ফ্যাব্রিকের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য। এবার আসো যে ব্লিচিং। তো ব্লিচিং এ আমরা কি করি দেখো, আমরা ফার্স্টে ফিগারের দিকে একটু তাকাই যে ব্লিচিং এর ফলে কি হচ্ছে। দেখো যে এখানে হচ্ছে যে আমরা ফার্স্টে আমরা দেখতে পেয়েছি যে স্কোরিং করার ফলে ফ্যাব্রিকটা একটু উজ্জ্বল হয়েছে, এবং ব্লিচিং করার ফলে কি হচ্ছে দেখো যে এই যে একটা কালার ছিল ফ্যাব্রিকে, এই কালারটা কিন্তু চলে গিয়েছে এবং ফ্যাব্রিকটা অনেক সাদা হয়ে গিয়েছে। হ্যাঁ, তো ব্লিচিং এর কাজ হচ্ছে যে এই যে ন্যাচারাল কালার, এই যে ফাইবারের মধ্যে বা ফ্যাব্রিকের মধ্যে যে ন্যাচারাল কালারটা রয়েছে এই কালারটা দূর করা। তো ন্যাচারাল কালার দূর হলে স্বাভাবিকভাবে ফ্যাব্রিকটা কি হবে যে সাদা হয়ে যাবে। তো এই ব্লিচিং, আমরা এখন হচ্ছে ব্লিচিংয়ের জন্য যেই কেমিক্যালটা ইউজ করে থাকি সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। তো হাইড্রোজেন পারঅক্সাইড যেভাবে ভাঙে সেটা হচ্ছে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনের দুইটা আয়ন, অক্সিজেনের দুইটা আয়ন। তো এটা স্বাভাবিকভাবে ভাঙে হচ্ছে যে একটা হাইড্রোজেন আয়ন চলে যায় এবং বাকি থাকে হচ্ছে HO2, যেটাকে আমরা বলি হচ্ছে পার হাইড্রোক্সিল আয়ন। এই পার হাইড্রোক্সিল আয়নটা ন্যাচারাল কালারটা দূর করে থাকে। কিন্তু যদি পানির মধ্যে হার্ড ওয়াটার থাকে তাহলে দেখো কি হচ্ছে যে ওইভাবে না ভেঙে এটা পানি উৎপন্ন করছে আর জায়মান অক্সিজেন উৎপন্ন করছে। তার মানে কি যে পার হাইড্রোক্সিল আয়ন আর উৎপন্ন হচ্ছে না। তো পার হাইড্রোক্সিল আয়ন যেহেতু ন্যাচারাল কালারটা দূর করার জন্য দায়ী ছিল, তো সেটা যেহেতু হার্ড ওয়াটারের কারণে উৎপন্ন হচ্ছে না, তার মানে কি আমার ব্লিচিং প্রসেসটা ভালোভাবে হবে না। ওকে, তার মানে হার্ড ওয়াটার আমাদের ব্লিচিং প্রসেসকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া মার্সারাইজিং, দেখো যে তোমরা মার্সারাইজিং মানে প্রবাবলি ওয়েট প্রসেসিং 2-তে ডিটেল পড়বে, তো তাও একটু ধারণা নাও যে মার্সারাইজিংয়ের ফলে আমাদের তিনটা ঘটনা ঘটে: ফ্যাব্রিকের উজ্জ্বলতা বাড়ে, ফ্যাব্রিকের স্ট্রেংথ বাড়ে, আর ফ্যাব্রিকের অ্যাবজর্বেন্সি পাওয়ার বাড়ে। এছাড়াও আরও ইম্প্যাক্ট রয়েছে, কিন্তু মেইনলি আমরা এই তিনটা ইম্প্যাক্টের কথা বলে থাকি এবং মেইনলি এই তিনটা কাজ করার জন্যই মার্সারাইজেশন করে থাকি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্লিচিং করা ফ্যাব্রিক দেখতে সাদা, কিন্তু মার্সারাইজিং করা ফ্যাব্রিক কিন্তু আরও সাদা, তার মানে কি উজ্জ্বলতা আরও বৃদ্ধি পেয়েছে। তো মার্সারাইজিংয়ে কি হয় দেখো যে মার্সারাইজিং করি আমরা হচ্ছে উজ্জ্বলতা বাড়ানোর জন্য আর অ্যাবজর্বেন্সি বাড়ানোর জন্য, কিন্তু মার্সারাইজেশনের সময় যদি পানির মধ্যে হার্ড ওয়াটার থাকে তাহলে কিন্তু অ্যাবজর্বেন্সি আর লাস্টার কমে যায়। তার মানে করছি অ্যাবজর্বেন্সি এবং লাস্টার বাড়ানোর জন্য, কিন্তু হার্ড ওয়াটারের ফলে অ্যাবজর্বেন্সি আর লাস্টার কমে যাচ্ছে, তার মানে যেটা করতে চাচ্ছি তার বিপরীত ঘটনা ঘটে যাচ্ছে, তার মানে মার্সারাইজিং ইফেক্টটা ঠিকমতো হবে না। ওকে, তো এভাবে মার্সারাইজিং ইফেক্টটা হার্ড ওয়াটারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এছাড়া হচ্ছে যে আমাদের ডাইংয়েও নানা ধরনের ইমপ্যাক্ট রয়েছে হার্ড ওয়াটারের। সেটা হচ্ছে যে ডাইংয়ে যে এসব যে আমাদের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে আয়ন রয়েছে, মানে আমাদের যে হার্ড ওয়াটার রয়েছে সেই হার্ড ওয়াটার যদি ডাইংয়ের সময় থাকে তাহলে সেটা ডাইয়ের অনেক সময় অধক্ষেপ তৈরি করে দেয়, আমাদের আনইভেন ডাইং করে, মানে এক জায়গায় এক এক রকম কালার হয়, কোথাও কালারের ঘনত্ব বেশি থাকে, কোথাও কালারের ঘনত্ব কম থাকে। এছাড়া প্রিন্টিংয়ে দেখো যে আমরা এক ধরনের কেমিক্যাল ইউজ করে থাকি থিকেনার, হ্যাঁ, যেটা হচ্ছে যে নির্দিষ্ট ডিজাইন প্রডিউস করতে সাহায্য করে, মানে মানে আমরা কালারটা যেখানে অ্যাপ্লাই করব সেখানে কালারটাকে ধরে রাখতে সাহায্য করে ডাই বা পিগমেন্টটাকে। কিন্তু এই থিকেনারের কার্যকারিতা অনেক সময় কমিয়ে দেয়। তার মানে কি, যে আমরা যেই নির্দিষ্ট ডিজাইন করতে যাচ্ছি, ডাই বা পিগমেন্ট যদি ওইখান থেকে সরে যায়, যদি একটু বেয়ে যদি কালারটা একটু পাশে চলে যায়, তার মানে আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তার মানে প্রিন্টিং প্রসেসটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে হার্ড ওয়াটারের কারণে। এছাড়া আমরা যে ধরনের ফিনিশিং প্রসেস করে থাকি, বিভিন্ন ধরনের ফিনিশিং প্রসেস, সেই ফিনিশিং প্রসেসে যেসব এজেন্ট ইউজ করে থাকি সেসব এজেন্টের কার্যকারিতাও অনেক সময় হার্ড ওয়াটারের কারণে নষ্ট হয়ে থাকে। তো এভাবে আমাদের ওয়েট প্রসেসিংয়ের বিভিন্ন স্টেজে এই হার্ড ওয়াটার ক্ষতিকর প্রভাব ফেলে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।